আসসালামু আলাইকুম। আজ 11 আগস্ট 2026 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে ছিনতাই। চীনের এলাকাকে ভারতের দাবি, বেইজিংয়ের কড়া প্রতিক্রিয়া। আকাশে এই গতিপথ বদলাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসিন আক্তার হক জেলের ব্যবসা প্রতিষ্ঠানের 1,25,25,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার সকাল 10টা থেকে 10:30টার মধ্যে উত্তরা র্যাব 1 ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে। এ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারেনি। রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী ও সন্ত্রাসীরা। অনেকটাই নিষ্ক্রিয় ডিএমপির পুলিশ। ডিবির কর্মকর্তারা অপরাধী গ্রেফতারের চেয়ে অন্য কাজ নিয়ে ব্যস্ত বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের। তাসিন আক্তার হক জেল প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশিদ জাহান হকের ছোট ছেলে। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী জিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় 45 থেকে 50 লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির টাকা সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ব্যাংকে জমা দিতে নিয়ে যাওয়া হতো। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই 2 দিনের টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হতো। ফলে রোববার পাম্প থেকে তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়। রোববার পাম্পের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে উত্তরা র্যাব 1 ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছালে 3টি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, দুর্বৃত্তরা প্রথমে গাড়িটিতে ধাক্কা দিয়ে সেটির গতিরোধ করে, পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর 3টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ সময় পেট্রোল পাম্পের 1,21,25,000 টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্পের টাকা একই সময়ে ব্যাংকে জমা দেওয়া হতো। প্রতিদিন সকাল 10টা থেকে 10:30টার মধ্যে টাকা নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে বের হওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানতো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে রোববার 2 দিনের টাকা একসঙ্গে ব্যাংকে নেওয়া হবে এই তথ্য দুর্বৃত্তদের জানা ছিল কিনা সেটি তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। 3টি মোটরসাইকেলে এসে পথরোধ, গাড়িতে ধাক্কা এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ছিনতাইকারীরা আগে থেকেই টাকা বহনের সময় ও রুট সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নাম্বারও শনাক্ত করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। টাকা উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, মামলার পর বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি ভালো সংবাদ দিতে পারবো। সুনামগঞ্জ 2 দিরাইশাল্লা আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে তার গলায় রামদা ধরে বসত বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমপির স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে তার 3 সৎ ভাই সহ 8 জনের বিরুদ্ধে দিরাই আদালতে একটি মামলা দায়ের করেছেন। সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মামলাটি করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন। মামলার প্রধান আসামিরা হলেন নাসির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী। অন্য আসামিদের মধ্যে রয়েছেন দিরাই উপজেলার মাতার গাঁওয়ের আমিরুল ইসলাম, পুরাতন কর্ণ গাঁওয়ের সয়ফুল চৌধুরী, দলিল লেখক মজিবুর রহমান, তাজুল ইসলাম এবং মোহরার মমতাজ বেগম। মামলার এজাহার সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন চৌধুরী অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম থাকার সুযোগে তার 2 স্ত্রী ও সন্তানদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার পরিকল্পনা করেন আসামিরা। এরই অংশ হিসেবে 2022 সালের 25 জানুয়ারি দিরাই সাব রেজিস্ট্রার অফিসের 2 কর্মচারীকে কর্মকর্তা সাজিয়ে নাসির উদ্দিন চৌধুরীর বাড়িতে নেওয়া হয়। সেখানে অসুস্থ নাসির উদ্দিন চৌধুরীকে দলিলে স্বাক্ষর করতে বলা হলে তিনি অসম্মতি জানান। অভিযোগে আরো বলা হয়, অসম্মতি প্রকাশের এক পর্যায়ে আসামিরা নাসির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ধরে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক স্বাক্ষর আদায় করেন।
ওই সময় তার অপর স্ত্রী শেলি চৌধুরী বাধা দিতে গেলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় নাসিরউদ্দিন চৌধুরীর এক সমর্থক ওয়াকিব হাসান সেখানে উপস্থিত হয়ে ঘটনাটি দেখে ফেললে তাকেও ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এছাড়া 2022 সালের জানুয়ারিতে এমপির বাড়িতে গেলে স্ত্রী পারভিন আক্তার মারধর ও শ্লীলতাহানির শিকার হন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। বাদী পারভিন আক্তার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নাসিরউদ্দিন চৌধুরী স্ট্রোক করার পর যখন চরম অসুস্থ ছিলেন তখন তার গলায় দা ধরে বসত বাড়িটি লিখে নেওয়া হয়। সংসদ সদস্য হওয়ার অনেক আগেই তিনি বাড়িটি তৈরি করেছিলেন। দীর্ঘদিন ধরে এ নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। পরে স্বামী তাকে আইনি পদক্ষেপ নেয়ার ক্ষমতা দিলে তিনি আদালতের শরণাপন্ন হন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে নাসিরউদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈনুদ্দিন চৌধুরী মাসুক বলেন, গলায় দা ধরে সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ সত্য নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মামলার বিষয়টি বিস্তারিত জেনে আমরা আইনগতভাবেই তার মোকাবিলা করব। মামলার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সিআইডির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গেছে। নাসিরউদ্দিন চৌধুরী দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সুনামগঞ্জ 2 আসনের সংসদ সদস্য। দীর্ঘদিন ধরেই তার পরিবারের ভেতর সম্পত্তি নিয়ে সৎ ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। এই সংসদ সদস্যের অসুস্থতাকে পুঁজি করে এ ধরনের ঘটনার অভিযোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানাবো পড়শির খবর। অরুণাচল প্রদেশের 27টি এলাকার নামকরণ ও তা মানচিত্রে দেখিয়েছে ভারত। বিষয়টির কড়া সমালোচনা করা হয়েছে চীনের গণমাধ্যমে। বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের মধ্যে ক্রমশ উন্নত হতে থাকা দ্বিপক্ষীয় সম্পর্কের পরিপন্থী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গা প্রায়ই নিজেদের মতো করে নামকরণ করে চীন। এর জবাবে ভারত গত শুক্রবার ভূমি পারাপার ও সৌধের মতো 27টি স্থানের নামকরণ করে এবং তা ভারতীয় মানচিত্রে দেখায়। এ প্রসঙ্গে সিংহুয়া ইউনিভার্সিটির রিসার্চ ডেভেলপমেন্টের পরিচালক কিয়ান ফেং বলেন, সীমান্ত ইস্যুকে ভারতের বড় বিতন্ডতার দিকে নিয়ে যাওয়া উচিত নয়। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে। চীনা সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সাল থেকে চীনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওই প্রদেশে 6টি ব্যাচে নামকরণ করেছে। মোট 112টি নাম 2026 সালের এপ্রিলে ঘোষণা করা হয়েছে। গ্রাম, পাহাড়ি পথের পারাপার, নদী, চূড়ার মতো জায়গাগুলোর নাম দেওয়া হয়েছে। পাশাপাশি ভৌগোলিক কোঅর্ডিনেটও জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন চলতি বছরের 14 এপ্রিল এক সংবাদ সম্মেলনে জানান, চীন অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় না। বরাত দিয়ে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ভারতের সম্পর্ক এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। চীন ভারত সম্পর্ক বৃদ্ধির বিষয়ে চীনের যে প্রতিশ্রুতি সেটিও পরিবর্তন হয়নি। আমরা আশা করি যে দুই দেশ একই পথে কাজ করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক হবে এমন আরও পথে ভূমিকা রাখবে। চীনের সাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির সেন্টার ফর সাউথ এশিয়া অ্যান্ড ইন্ডিয়ান ওশেন স্টাডিজের অধ্যাপক গুও শুয়েটাং বলেন, ভারতের সর্বশেষ 27টি নামকরণের ঘটনা একতরফা প্রশাসনিক পদক্ষেপ এবং এটি ওই অঞ্চলের বৈধ অবস্থার পরিবর্তন ঘটায় না। চীন অরুণাচল প্রদেশকে জ্যাংনান নামে ডেকে থাকে এবং নিজেদের অঞ্চল হিসেবে দেখে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াংকুন গতকাল সোমবার আবারও জানান, ভারতের অবৈধভাবে স্থাপিত ও কথিত অরুণাচল প্রদেশের অস্তিত্ব স্বীকার করে না চীন। গুও আরও বলেন, জ্যাংনান চীনের অঞ্চল। চীনের দীর্ঘদিন ধরে ব্যবহার করা নাম পরিবর্তনের যে চেষ্টা ভারত করছে তা অবৈধ, বাতিল ও অকার্যকর। জ্যাংনান অঞ্চল যে চীনের সে বিষয়ে এটি কোনো পরিবর্তন আনছে না। অতীতে একই দাবি করা হয়েছিল ভারতের পক্ষ থেকেও। তারা জানিয়েছিল, অরুণাচল প্রদেশে বিভিন্ন স্থানের নামকরণ চীন করলেও সেটির কোনো প্রভাব নেই। এই অঞ্চলের সার্বভৌমত্ব বা বৈধ মর্যাদার বিষয়টি প্রভাব ফেলছে না। এবার জানাবো মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। দুশমনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিখোঁজ নজরদারি আর ক্ষেপণাস্ত্র বিরোধী ঢালকে পুরোপুরি ফাঁকি দিতে নতুন প্রযুক্তির পথ ধরেছে ইরান। দেশটির তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো এখন আর আগের মতো নির্দিষ্ট এক বিন্দু থেকে ছুড়ে অন্য বিন্দুতে গিয়ে আছড়ে পড়ার সাধারণ অস্ত্র নয়, বরং উড্ডয়নরত অবস্থাতেই আকাশে নিজেদের গতিপথ নিজেই বদলে ফেলার ও গন্তব্য পুনর্নির্ধারণ করার এক অভাবনীয় সক্ষমতা অর্জনের ঘোষণা করেছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা AIRGC।
সোমবার উত্তর ইরানের কাজিন শহরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সামরিক ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতির বিস্তারিত তুলে ধরেন আইআরজিসির মুখপাত্র হোসেন মাহবি। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আইআরজিসির তৈরি নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের যে কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে সহজেই ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত আঘাত হানতে পুরোপুরি সক্ষম। প্রযুক্তিগত এই উত্তরণকে আধুনিক যুদ্ধ কৌশলের এক নতুন মাইলফলক হিসেবে দেখছে তেহরান। ইরানের পরিচালিত প্রযুক্তি যুদ্ধ এর মূল উদ্দেশ্য কেবল প্রতিপক্ষের ইট পাথরের দালান কোঠা কিংবা যুদ্ধের সামরিক সরঞ্জাম গুঁড়িয়ে দেয়া নয়, বরং এর চেয়েও বড় লক্ষ্য হলো শত্রুর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং গোটা নিরাপত্তা নেটওয়ার্ককে ভণ্ডুল ও অকার্যকর করে দেয়া। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্মিলিত সামরিক আগ্রাসনের সময়েও শত্রুর শক্তিশালী বিদ্যুৎ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে আঘাত হানতে ইরানের এই উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সাফল্যের সাথে ব্যবহার করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও পারস্য উপসাগরীয় এলাকার মার্কিন দোসরদের অঞ্চলে অবস্থিত ঘাঁটি তেহরানের এই সাম্প্রতিক কৌশলগত সামরিক চাপের মুখে পড়েছে। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর আকস্মিক সামরিক হামলা শুরু করলে পুরো অঞ্চল জুড়ে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এই আক্রমণের কড়া জবাব হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালায়। পরবর্তীতে কূটনৈতিক মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হলে গত এপ্রিলে দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর উদ্দেশ্যে জুন মাসে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। তবে সমঝোতার সেই উদ্যোগ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাজনৈতিক টানাপোড়েনে গত জুলাই মাসে সেই চুক্তি সম্পূর্ণ বানচাল হয়ে যায়। চুক্তি নস্যাৎ হওয়ার পর তেহরান ও ওয়াশিংটন আবারও টানা 2 সপ্তাহ ধরে একে অপরের সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি জোরালো হামলা শুরু করে। অবশ্য আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব সমাধানের আশ্বাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই এই বোমাবর্ষণ ও হামলা বন্ধের নির্দেশ দেন। এদিকে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যাওয়ার সময় গতিপথ বদলে ফেলার এই আধুনিক ইরানি প্রযুক্তির খবর আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এ সময় বিভ্রান্তি তৈরির কৌশল হিসেবে তাকে খাবার পরিবহনের একটি কার্টের মাধ্যমে একটি সামরিক বিমানে নেওয়া হয়। সোমবার এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তুরস্কে যাওয়ার সময় ট্রাম্প কাতারের দেয়া একটি বোয়িং 7478 বিমানে ভ্রমণ করেছিলেন। তবে ফেরার সময় তিনি পুরনো এয়ারফোর্স ওয়ানের একটি বিমানে ফিরবেন বলে জানানো হয়েছিল। পরে ক্যামেরার সামনে তাকে ওই বিমানে উঠতেও দেখা যায়, তবে সেটি ছিল নিরাপত্তা কৌশলের অংশ। ট্রাম্পকে খাবার পরিবহনের জন্য ব্যবহৃত একটি বিশেষ কার্টের মাধ্যমে ওই বিমানের নিচ থেকে বের করে আনা হয়। পরে গাড়িটিতে করে তাকে অন্য একটি বিমানে নেওয়া হয়। সেই তৃতীয় বিমানেই গোপনে যুক্তরাজ্যে যান তিনি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টও এই গোপন অভিযানের খবর প্রকাশ করেছিল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে বহনকারী তৃতীয় বিমানটি ছিল C-32A, যা বোয়িং 757 এর সামরিক সংস্করণ। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরও এ সংক্রান্ত প্রশ্নের জবাবের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। এর আগে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন শেয়ং ইঙ্গিত দিয়েছেন, তুরস্ক থেকে ট্রাম্পকে ফেরানোর ক্ষেত্রে বিভ্রান্তি তৈরির কৌশল ব্যবহার করা হয়েছিল। চেয়ং বলেন, মার্কিন প্রেসিডেন্টের অনেক শত্রু তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এসব হুমকি মোকাবেলায় নিরাপত্তা নিশ্চিত করতে বিভ্রান্তি তৈরি ও ভুল পথে পরিচালিত করার মতো বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়। ট্রাম্পকে গোপনে তুরস্ক থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় বোঝা যায় মার্কিন কর্মকর্তারা সম্ভাব্য নিরাপত্তা হুমকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলেন। এর কারণে সাংবাদিকদের কাছেও ট্রাম্পের ফেরার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল। তাদের জানানো হয়েছিল, ট্রাম্প যে বিমানে উঠেছেন সেটিতে তিনি তুরস্ক ছাড়বেন। বাস্তবে ওই বিমানটি ছিল একটি ডিকয় বা বিভ্রান্তি করার কৌশলের অংশ। তবে হুমকিটি কাতারের দেয়া নির্দিষ্ট ওই বিমানের বিরুদ্ধে ছিল না। দ্য নিউ ইয়র্ক টাইমসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প যে বিমানেই ভ্রমণ করতেন সেটি সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারত। ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার পরদিন সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে শেয়ং বলেন, নতুন এয়ারফোর্স ওয়ান অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন একটি বিমান। প্রেসিডেন্ট ও তার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব,
youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।